মেইন ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 1 ছিল। 1। ঠিক আছে, এটা ছিল জি অধিবৃত্তের ভাইয়া। স্ট্যান্ডার্ড ইকুয়েশন। যখন আমাদের অধিবৃত্তটা কেমন, যখন হচ্ছে আমাদের অধিবৃত্তটা এই যে ধরো এমন, মানে যখন অধিবৃত্তটা এক্স অক্ষের দিকে হা করতেছে আর কি, হ্যাঁ, এরকম হইলে। আর যদি আমাদের অধিবৃত্তটা ওয়াই অক্ষের দিকে হা করে, তখন আমাদের ইকুয়েশনটা কেমন হবে দেখো। ঠিক আছে, ওয়াই অক্ষের দিকে যদি হা করে, তাহলে ওয়াই অক্ষের দিকে হা করবে কেমনে, এই যে এমনি। তখন আমাদের ভাইয়া, ইকুয়েশনটা কি হচ্ছে? হ্যাঁ বলো। এখানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ ছাড়াও আমরা কেন হচ্ছে আর দুইটা দিচ্ছি, দাগ দিচ্ছি? আসবে, এটাই হচ্ছে অসীম তট। আসবে, এটা আসবে একটু পরে, এটা আচ্ছা আজকে ঠিক পড়াবো। আছে। হ্যাঁ, ওকে ভাইয়া। আচ্ছা। ওকে। তো এইখানে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। ঠিক আছে, তো এখন দেখো এখানে হচ্ছে এটা হচ্ছে, এটার ইকুয়েশনটা কেমন। আচ্ছা, আমি হলো একটু একটা কাজ করি এখানে। ঠিক আছে, একটু কিছু জিনিস রাখি লাইন ধরে, কিছু জিনিস লিখবো তো এই জন্য। ঠিক আছে, আচ্ছা। থ্যাঙ্কস গড যে এরকম লাইন টানা যায়। ঠিক আছে, আচ্ছা, ওকে। আই থিংক এখন কোহোস্ট দেওয়া যাবে নাকি, না এখনো দেওয়া যাচ্ছে না মনে হয়। আচ্ছা, যাই হোক, আমাদের তো ওয়েটিং রুমে কেউ আশা করি নাই। আচ্ছা, থাকলে আমি দেখবো। আচ্ছা, খেয়াল করো তাহলে, আমরা এখানে কি কি দেখবো দেখো। এই অধিবৃত্তটা, মানে প্রথম অধিবৃত্তটার ইকুয়েশন কি, আমি একটু ছোট করে লিখতেছি এখানে। এই যে এটা হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 1। আর এটা হচ্ছে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার সমান কত, 1। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অধিবৃত্ত। ওকে, সো এই অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা কত, ই সমান কত, আমরা একটা একটা প্রপার্টি দেখি। এটার উৎকেন্দ্রিকতা কত, √1 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার না। আর এটার উৎকেন্দ্রিকতা কত, এটার উৎকেন্দ্রিকতা হচ্ছে ই সমান √1 প্লাস এ স্কোয়ার বাই কত, বি স্কোয়ার। গত ক্লাস কি আমরা সবাই দেখছিলাম, অধিবৃত্তের বেসিক গুলা দেখছিলাম আমরা সবাই। জি ভাইয়া। বাকিটা, অধিবৃত্তের জি বেসিকটা ভাইয়া, জি। বোঝাটাই ইম্পর্টেন্ট। এন্ড অধিবৃত্তের ক্ষেত্রে একটা জি ভাইয়া। ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে উপবৃত্তের সাথে অনেকগুলা প্রপার্টি কি আছে, মিল আছে। সো অত বেশি প্যারা হবে না। জাস্ট এই অধিবৃত্তটাকে বলা হয় হচ্ছে তোমার কেমন অধিবৃত্ত, এই অধিবৃত্তটাকে বলা হয় হচ্ছে কনজুগেট হাইপারবোলা বা কনজুগেট, হ্যাঁ, কনজুগেট হাইপারবোলা বা অনুবন্ধী অধিবৃত্ত, যেটা যেদিকে ওয়াই অক্ষের দিকে কি করে থাকে, হা করে থাকে। ওকে, আচ্ছা। তো এই যে এটা হচ্ছে কেন্দ্র, দুইটা অধিবৃত্তের ক্ষেত্রে এটা হচ্ছে কেন্দ্র। সো এখানে দেখো 2 নম্বরে আমাদের আসবে কেন্দ্র। তো এই অধিবৃত্তের কেন্দ্র হচ্ছে 0 0। এই অধিবৃত্তেরও কেন্দ্র কি, 0 0। ঠিক আছে, দুইটারই কেন্দ্র 0 0 না, 0 0। এরপরে হচ্ছে দেখো উপকেন্দ্র। সাউন্ড একটু অফ করে রাখো যাদের এখানে সাউন্ড হচ্ছে। একটা হচ্ছে, এটা হচ্ছে উপকেন্দ্র। উপকেন্দ্র হচ্ছে কি, এটার উপকেন্দ্র কি, ওই যে উপবৃত্তের মতো প্লাস মাইনাস a, 0। আর এটার ক্ষেত্রে উপকেন্দ্র কি, 0, প্লাস মাইনাস বিই। মনে আছে এগুলা? আচ্ছা, এরপরে হচ্ছে দ্বিকাক্ষ বা নিয়ামকের সমীকরণ। এই যে নিয়ামকের, মানে নিয়ামক, নিয়ামকের সমীকরণ। তো এটার ক্ষেত্রে, মানে এই অধিবৃত্তের ক্ষেত্রে নিয়ামকের সমীকরণ কি, এক্স ইকুয়াল প্লাস মাইনাস a/e। আর এটার ক্ষেত্রে ওয়াই ইকুয়াল প্লাস মাইনাস b/e। ঠিক আছে, এগুলো সবগুলা জিনিস কিন্তু বেসিক পড়াইছি, বেসিক থেকে আসছে। এরপর আসো, এরপরে হচ্ছে এটার উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্বের কি সমীকরণ, বলতো এটার উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কত, এক্স ইকুয়াল প্লাস মাইনাস এই। আর এটার উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হচ্ছে এক্স ইকুয়াল, সরি, ওয়াই ইকুয়াল প্লাস মাইনাস বিই। তারপর এটার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপবৃত্তের মতো অনেক কিছু মিল আছে। এক্স ইকুয়াল, সরি, এটার দৈর্ঘ্য হচ্ছে কত, 2b² বাই a। আর এটার ক্ষেত্রে হচ্ছে কত, 2a² বাই কত, বি। সবাই কি বুঝতেছি? একটু 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 রেসপন্স করি, বুঝতেছি কিনা।
হ্যাঁ সবাই কি ভাইয়া, বুঝতেছি? বুঝতেছি। জি আচ্ছা, ভাইয়া। ওকে, আশা করি বুঝতেছি। ওকে, ঠিক আছে। ওকে, তো একটু খেয়াল করো, আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা পেয়ে গেলাম। এরপর আর কি কি লাগবে? এরপর হচ্ছে এটাতে দেখো 7 নাম্বার, এটার আর অক্ষের সমীকরণ। আর অক্ষ মানে বৃহৎ অক্ষ, তাই তো? আর অক্ষের সমীকরণ। তো এটার আর অক্ষের সমীকরণ কি? আর অক্ষ কোনটা? এই যে এটা বড় অক্ষটাই আর অক্ষ, তাই না? তো এই এক্স অক্ষের সমীকরণ কি? ওয়াই ইকুয়াল 0 না? আবার এই ক্ষেত্রে আর অক্ষ কোনটা? যেদিকে হা করে আছে ওটাই আর অক্ষ। তাহলে এই ক্ষেত্রে কি? এক্স ইকুয়াল 0। এরপর আচ্ছা, রোমান না লিখে সরাসরি লিখি, কারণ রোমানে জায়গা খাই। এরপর এখানে অনুবন্ধী অক্ষের সমীকরণটা দেখো। অনুবন্ধী অক্ষের সমীকরণ, এখানে অনুবন্ধী অক্ষ কোনটা? এই যে এটা ওয়াই অক্ষটা অনুবন্ধী অক্ষ, মানে ফার্স্ট অধিবৃত্তের ক্ষেত্রে। তাহলে এক্স ইকুয়াল 0, আর এখানে ওয়াই ইকুয়াল 0। ঠিক আছে। এরপরে এখানে 9 নাম্বার আসো, আর অক্ষের দৈর্ঘ্য। আর অক্ষের দৈর্ঘ্য, এখানে আর অক্ষ কোনটা? বড় অক্ষরটা টোয়াইস এ, আর এখানে আর অক্ষরটা হচ্ছে টোয়াইস বি। আর 10 নম্বরে আসো, অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য। অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য, এখানে অনুবন্ধী অক্ষ হচ্ছে 2b, এখানে অনুবন্ধী অক্ষ হচ্ছে কত? টোয়াইস এ। বুঝতে পারছি? আর উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, উপবৃত্তে যা ছিল অধিবৃত্ত তাই। যে এটা মনে করো এখানে একটা, এটা একটা উপকেন্দ্র, এটা একটা উপকেন্দ্র, ঠিক আছে? তো এই দূরত্বটা কত ছিল? 2 AE ছিল না? 2 AE, মনে আছে? এটা হচ্ছে কত? 2 AE। ওকে, আর এই ক্ষেত্রে আমার হবে 2 BE। এটুক পর্যন্ত সবাই বুঝতে পারছি? এই যে আমাদের এখানে একটা উপকেন্দ্র যদি হয়, এখানে একটা উপকেন্দ্র যদি হয়, এখানে একটা উপকেন্দ্র যদি হয়, এই দূরত্বটা হবে হচ্ছে 2BE। ওকে, ওই উপবৃত্তের মতো সেম। বুঝতে পারছি সবাই? সবার ক্লিয়ার? রেসপন্স করি একটু। জি ভাইয়া, ক্লিয়ার। ওকে, জি ভাইয়া। ওকে, আচ্ছা। তো উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেখলাম। এবার দ্বিকাক্ষদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। দ্বিকাক্ষদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে? সো দ্বিকাক্ষ কোনটা একটু খেয়াল করো, আমি যে কোনো একটাতে দেখাই। তো মনে করো যে এই যে এখানে আমার এদিকে একটা দ্বিকাক্ষ আছে, এদিকে একটা দ্বিকাক্ষ আছে। তো কেন্দ্র থেকে এই দ্বিকাক্ষের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে a/e। তাহলে এদিকে a/e, এদিকে a/e, তাহলে টোটাল দূরত্ব হচ্ছে 2a/e। ঠিক আছে। তো এখন দেখো আমরা 12 নম্বরে যাই। 12 নম্বর ইয়া হচ্ছে দ্বিকাক্ষদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। দ্বিকাক্ষদ্বয়ের মধ্যে দূরত্ব, এটা হচ্ছে তোমার 2a/e, আর এটা হচ্ছে কত? 2b/e। ঠিক আছে। আচ্ছা, এবার আরো কিছু প্রপার্টি, আর কিছু প্রপার্টি আছে। সেটা হচ্ছে দেখো, উপকেন্দ্র আর অনুরূপ দ্বিকাক্ষের মধ্যে দূরত্ব। ঠিক আছে, দেখো। আর দুইটা প্রপার্টি আমি আলাদা আলাদা ভাবে লিখে দেখাচ্ছি। কি বলছে? উপকেন্দ্র ও অনুরূপ দ্বিকাক্ষের মধ্যে দূরত্ব, এটা আমি আলাদা করে লিখতেছি। এইটুক পর্যন্ত শেষ করি, কারণ এইটুক জিনিস আমি যদি দেখাই না দিই তাহলে তোমরা বুঝবা না। উপকেন্দ্র ও অনুরূপ, আগে এটা একটু লিখো, দ্বিকাক্ষের মধ্যে দূরত্ব। ঠিক আছে। সো উপকেন্দ্র আর অনুরূপ দ্বিকাক্ষ, আমি একটা বের করে দিলে তো বাকিটা তো বুঝতে পারবা, তাই না? সো একটা বের করে দেখাচ্ছি, একটু খেয়াল করো। তো আমার, একটু খেয়াল করো, আমার এটা মনে করো আমি একটা অধিবৃত্ত আগে আঁকি। ঠিক আছে। তো ক্রস গুলার সিগনিফিকেন্স কি সেটাও বলবো, একটু পরে বলবো। তো একটা অধি একটা অধিবৃত্ত আমি ধরো আঁকতেছি, হ্যাঁ? একটা অধিবৃত্ত আঁকলাম। তো আমার এই অধিবৃত্তের মধ্যে একটু খেয়াল করো তো, এটা হচ্ছে আমার কেন্দ্র। ঠিক আছে। আর এগুলো হচ্ছে আমার কি বলতো? এগুলো কি? এগুলো হচ্ছে উপকেন্দ্র। এই যে এস, এস প্রাইম, এটা হচ্ছে কেন্দ্র। আর দ্বিকাক্ষ কোনটা? এই যে এটা একটা দ্বিকাক্ষ, এটা একটা দ্বিকাক্ষ। আর দ্বিকাক্ষ গুলো দেখা একদম কাছে কাছে না? কারণ আমি একদম কণিকের গল্পের শুরুতে পড়াইছিলাম, মনে আছে? মানে দ্বিকাক্ষ গুলো একদম যত কাছে আসতে থাকে ততই কি বৃত্ত, এরপরে পরাবৃত্ত, এরপর উপবৃত্ত, এরপর অধিবৃত্ত, অধিবৃত্তের পরে কি হয়? দ্বিকাক্ষ একদম কাছে চলে আসলে পেয়ার অফ স্ট্রেট লাইন হয়। মনে আছে তো? মনে জি আছে সবার? ভাইয়া, মনে পড়াইছিলাম। আছে।
জি ওকে, তো এখন খেয়াল করো, আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এই যে দ্বিকাক্ষ, এই যে এটা হচ্ছে একটা উপকেন্দ্র আর এটা হচ্ছে কি কেন্দ্র। তো কেন্দ্রটাকে আমি ও দ্বারা ডিনোট করলাম, ও। তাহলে ও থেকে এস এর দূরত্বটা কত বলতো? ও থেকে এস এর দূরত্বটা এ ই না, এ ই। আচ্ছা, এখন এটা হচ্ছে দ্বিকাক্ষ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে জেড, ঠিক আছে, ও জেড। আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে শীর্ষবিন্দু, তাই না? এটা হচ্ছে শীর্ষবিন্দু, এটা একটা কি শীর্ষবিন্দু। আচ্ছা বলো তো, এটা শীর্ষবিন্দুটা এ, এটা হচ্ছে কত, এ প্রাইম। বলো তো কেন্দ্র থেকে শীর্ষের দূরত্ব কত হবে? এই কেন্দ্র থেকে শীর্ষের এই দূরত্বটা কত হবে? এই দূরত্বটা, উপবৃত্তে এই দূরত্বটা কত ছিল? এ ছিল না? জি ভাইয়া। অর্ধপরাক্ষটা এটা জি হচ্ছে ভাইয়া। এ, এটা হচ্ছে এ। তো এখন আমাদের বের করতে হবে কি? আমাদের বের করতে হবে হচ্ছে উপকেন্দ্র আর অনুরূপ দ্বিকাক্ষের মধ্যে দূরত্ব, ঠিক আছে? উপকেন্দ্র আর অনুরূপ দ্বিকাক্ষের মধ্যে দূরত্ব। তাহলে আমাদের বেসিক্যালি বের করতে হবে কোনটা? আমাদের বেসিক্যালি বের করতে হবে এই যে এইটা বের করতে হবে। কোনটা? এটা হচ্ছে উপকেন্দ্র আর এটা হচ্ছে দ্বিকাক্ষ। So, এই দূরত্বটা বের করতে হবে না? এস জেড বের করতে হবে না? এস জেড বের করতে হবে কিনা বলো তো, এস জেড। এস জেডটাই না জি আমাদের ভাইয়া। উপকেন্দ্র আর অনুরূপ দ্বিকাক্ষের মধ্যে দূরত্ব। তাহলে এস জেড হ্যাঁ। বের করতে হবে, এস জেড, তাই তো, এস জেড। আচ্ছা, এখন আমরা একটা জিনিস একটু যদি দেখি, আমাদের এই যে এস থেকে এ আর এ থেকে জেড, এটা রেশিওটাই উৎকেন্দ্রিকতা না? কারণ উপকেন্দ্র থেকে আহ অধিবৃত্তের সঞ্চারপথের উপর যে কোনো বিন্দু হচ্ছে এ, তাহলে এস এ, আর ওই বিন্দু থেকে দ্বিকাক্ষের উপর লম্ব হচ্ছে এজেড, তাহলে এস এ আর এজেড এর মধ্যে যে রেশিওটা, সেটাই তো আমাদের ই, উৎকেন্দ্রিকতা, তাই না? তাহলে এখন দেখো জি তো, ভাইয়া। এস এ সমান ই ইন্টু এজেড কিনা, এজেড না? আচ্ছা, তো আমাদের বেসিক্যালি কি বের করতে হবে? আমাদের বেসিক্যালি এজেডটা বের করতে হবে না, এজেড, এজেডটা আমাদের বের করতে হবে। তাহলে এস এ সমান আমরা লিখতে পারি কি, এস এ সমান আমরা কি লিখতে পারি? এস এ সমান আমরা লিখতে পারি ও এস মাইনাস ও এ, লিখতে পারি না? ইজ ইকুয়াল ই ইন্টু এজেড, লিখতে পারি। এস এর সমান আমরা ও এস মাইনাস ও এ লিখতে পারি। এই যে জি ও ভাইয়া পারি। এস থেকে ও এ বাদ দিলে আর আমাদের কি, এস এ বা এস পাওয়া যায়, ঠিক আছে? তো ও এস সমান কত, এ ই না? আর ও এ সমান কত, এ, ইজ ইকুয়াল কত, ই ইন্টু এজেড না? তো এখান থেকে আমরা এজেড বের করতে পারি। কিভাবে বের করতে পারি? এজেড সমান দেখো, এজেড সমান এ ই মাইনাস এ বাই ই। তাহলে দেখো তো এজেড সমান কি আসে, এ মাইনাস এ বাই ই আসে না? জি ভাইয়া। তাহলে উপকেন্দ্র আর অনুরূপ দ্বিকাক্ষ, এই যে আমাদের এজেড এর মান আসলো, তাই তো? এজেড এর মান কত আসলো? এই এজেড এর মানটা কত আসলো? এ মাইনাস এ বাই ই আসলো না? কিন্তু আমাদের কি বের করতে হবে? আমাদের বের করতে হবে এস জেড বের করতে হবে, তাই তো? এস জেড বের করতে হবে না, এস জেড? তাহলে এখন দেখো, এস জেড, এই যে আমাদের উপকেন্দ্র হচ্ছে এস, উপকেন্দ্র হচ্ছে আমাদের এস আর অনুরূপ দ্বিকাক্ষ হচ্ছে জেড বিন্দুতে। তাহলে আমাদের বেসিক্যালি কি ফিগার আউট করতে হবে? এখানে এস আর জেড এর মধ্যবর্তী দূরত্ব কত সেটা বের করতে হবে না? এস আর জেড এর মধ্যবর্তী দূরত্ব কত? তো এস আর জেড এর মধ্যবর্তী দূরত্ব যদি বের করতে হয়, এস জেড সমান কি, এ এস প্লাস এ জেড না? তো এখন দেখো, সবাই কি বুঝতেছো? জি সবাই ভাইয়া। কি ভাইয়া। বুঝতেছো? আচ্ছা, তো আমাদের এস জেড যদি বের করতে, এস জেড সমান কত? এস জেড সমান হচ্ছে এ জেড প্লাস এ এস, ঠিক কিনা? আচ্ছা, তো এখন দেখো, আমাদের এ জেড এর মান কত? এই যে এ জেড এর মান বের করছে এ মাইনাস এ বাই ই, এ মাইনাস এ বাই ই প্লাস এ এস এর মান কত দেখো তো? এ এস এর মান এটা না, এ ই মাইনাস এ। তাহলে এ ই মাইনাস এ, তাই তো? তাহলে দেখো, প্লাসে মাইনাসে চলে যায়, তাহলে আর কি থাকে, এ ই মাইনাস এ বাই ই না? তো এটাই হচ্ছে এই যে এস জেড এর মান। তাহলে এস জেড এর মান এটা মানে কি? তাহলে আমাদের উপকেন্দ্র আর অনুরূপ দ্বিকাক্ষের মধ্যবর্তী দূরত্বটা কত? এ ই মাইনাস এ বাই ই। এটাই আমরা বের করলাম কার জন্য? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান ওয়ান উপবৃত্তের জন্য। যদি আমাদের এটা ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল ওয়ান উপবৃত্তের জন্য, অধিবৃত্তের জন্য বের করতে হতো, তখন সেটা হয়তো বিই মাইনাস বি বাই ই। বুঝতে পারছি?
সবাই কি বুঝতে পারছো? ভাইয়া লাস্টের টুকু একটু জি আরেকবার ভাইয়া। বলেন। কোনটা, এটা? জি ভাইয়া। আচ্ছা, তো আমাদের যেটা মেইন অধিবৃত্ত, এই যে এটার জন্য আমাদের এস জেড সমান যে এ মাইনাস এ বাই ই আসছে, এটা বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমাদের যদি এস জেড সমান এ ই মাইনাস এ বাই ই হয়, এস জেডটা কি? উপকেন্দ্র আর অনুরূপ দিকাক্ষের মধ্যে দূরত্ব। তো সেটা আমাদের এ ই মাইনাস এ বাই ই হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1, এই অধিবৃত্তের জন্য। আর আমাদের অধিবৃত্তটা যদি ওই উল্টাটা হয়, মানে ওয়াই অক্ষের দিকে হা করা অধিবৃত্ত হয়, মানে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই স্কোয়ার ইকুয়াল 1, এই অধিবৃত্তের জন্য হয়, তাহলে এ ই মাইনাস এ বাই ইটা হয়ে যাবে বি ই মাইনাস বি বাই ই। বুঝছো? হ্যাঁ ভাইয়া, এখন বুঝতে পারছি। হুম। তো এগুলো সবার ক্লিয়ার? সবার কি লেখা হয়েছে? ভাই একটু বাকি আছে। আচ্ছা, এই মিটিংটা সামহাও 10 মিনিটে এন্ড হয়ে যাবে দেখাচ্ছে। যদি 10 মিনিটে এন্ড হয়ে যায়, তাহলে আমি আবার হচ্ছে লিংক দিব। ওকে, তাহলে একটু লিংকে জয়েন করো আর কি, একটু আজকে জুমে সমস্যা হয়েছে। ওকে, ওকে ভাইয়া, ঠিক সবাই আছে। কি বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, ওকে, তাহলে এটুক সবার ক্লিয়ার, তাই তো? আচ্ছা, এখন আমরা আরেকটা পড়ি। আচ্ছা, একটা কথা বলি, সেটা হচ্ছে পরাবৃত্তের যেমন আমরা বিভিন্ন প্যারামিটার বের করছিলাম, উপবৃত্তের ক্ষেত্রে বের করছিলাম, সেম ভাবে অধিবৃত্তেরও বিভিন্ন প্যারামিটার বের করানোর ম্যাথ গুলা কি দেখানো লাগবে নাকি পারবা? সেম জিনিস, জাস্ট কনফিগারেশন ওয়াইজ বসাইতে হবে, পারবা না? সেম জিনিস হ্যাঁ কনফিগারেশন ভাইয়া, ওয়াইজ বসাইতে পারবো। পারবা না? ওই যে জাস্ট নিয়ামক পারবো। বের করতে বলবে, নিয়ামকের সমীকরণ, এই যে এই জিনিসগুলাই বের করতে বলবে আর কি। এই যে আমাদেরকে এই জিনিসগুলাই বেসিক্যালি বের করতে বলবে, অধিবৃত্তের টাইপ দেওয়া থাকবে, এই জিনিসগুলো বের করতে বলবে, পারবো না? হ্যাঁ আশা করি পারবো। পারবো। তাহলে এই জিনিসগুলো পারলে, এই জিনিসগুলো তো আমাদের আর দেখানোর দরকার নাই, রাইট? না ভাইয়া, লাগবে আশা না। করি এই জিনিসগুলো আমাদের আর দেখানোর দরকার নাই। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে একটা নতুন কনসেপ্ট শিখবো, সেটার নাম হলো অধিবৃত্তের স্পর্শক। ওকে, এখন আমরা অধিবৃত্তের কি শিখবো? স্পর্শক শিখবো। ঠিক আছে, দেখো, অধিবৃত্তের কি? স্পর্শক। ঠিক আছে, সবাই লিখছো? সবাই লিখছো? হ্যালো, জি হ্যালো, হ্যালো। ভাইয়া। আচ্ছা, সবাই লিখছো, ওকে। অধিবৃত্তের স্পর্শকটা দেখবো আমাদের এই মিটিং টাইমটা শেষ হওয়ার আগে, আমরা এটা একটু করে ফেলবো, হ্যাঁ? তো এখন দেখো, লিখো যে ওই যে সেম এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1, এই অধিবৃত্তকে ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি স্পর্শ করার কি শর্ত? হ্যাঁ, তাহলে আবারও সেম, এই যে ওয়াই এর জায়গায় কি বসাবো আমরা? এই ওয়াই এর এই ভ্যালুটা বসাবো। ঠিক আছে, তাহলে দেখো কিভাবে করবো, শর্তটা দেখো। এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এম এক্স প্লাস সি হোল স্কোয়ার ডিভাইডেড বাই কত? বি স্কোয়ার ইজ ইকুয়াল 1। ঠিক আছে, এবার এটা ক্যালকুলেট করো। আমরা এখানে একেবারে ক্যালকুলেট করে ফেলি, এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার বি স্কোয়ার, তাই তো? মাইনাস, এবার এ স্কোয়ার দিয়ে এটা পুরোটাকে কি করতে হবে? গুণ করতে হবে, তাহলে একেবারে গুণ করে করে ফেলতেছি আমি, হ্যাঁ। এ স্কোয়ার এম স্কোয়ার এক্স স্কোয়ার, বুঝবা তো এটা? মানে সূত্র বসে এ স্কোয়ার দিয়ে গুণ করে দিচ্ছি, প্লাস মাইনাসে মাইনাস এ স্কোয়ার ইন্টু 2 mx ইন্টু সি মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার ইজ ইকুয়াল 1। এটুক বুঝছি? সবাই একটু জানাও জি ভাইয়া। এটুক বুঝছি কিনা। আশা করি এটুক পর্যন্ত বুঝতে পারছি। আচ্ছা, তো এরপর আসো, এরপর এখন আমরা কি করব? এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে আহ এখানে এখন কি হবে, এই যে আমাদের এক্স স্কোয়ার যুক্ত টার্ম থেকে, এই দুইটা টার্ম থেকে কি করব দেখো, এক্স স্কোয়ার কমন নিব, তাহলে কি আসবে? বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এম স্কোয়ার, না? ওকে,
মাইনাস এটাকে এভাবে লিখবো, দেখো এই রাশিটাকে এভাবে লিখবো, দেখো 2a² mc × x মাইনাস a²c², এটা এদিকে গুণ হবে, গুণ হয়ে a²b² এদিকে গেলে এই পাশে গুণ হয়ে a²b² হবে, এই পাশে নিয়ে আসলে কি হবে, -a²b² হবে, তাই না? ইজ ইকুয়াল কত, 0। বুঝতে পারছি এটা? তো এখন হচ্ছে দেখো এক্স হ্যাঁ ভাইয়া স্কোয়ার পারছি। বি স্কোয়ার মাইনাস a²m² -2a²mc × x মাইনাস a²c² প্লাস a²b² ইজ ইকুয়াল 0। তাহলে এটা একটা কি দ্বিঘাত সমীকরণ না? 1 নম্বর সমীকরণটা একটা দ্বিঘাত সমীকরণ না? তাহলে স্পর্শক স্পর্শ করার শর্ত কি? আমরা আগের গুলোতে পড়ে আসছি, তার মানে নিশ্চয় কি হইতে হবে, স্পর্শক সবসময় কয়টা বিন্দুতে ছেদ করে? একটা বিন্দুতে একটা ছেদ করে। তো বিন্দুতে। স্পর্শক সবসময় একটা কমন পয়েন্টে ছেদ করার শর্ত হচ্ছে কি, নিশ্চয় কি হইতে হবে, শূন্য হতে হবে। এটা তো শূন্য। আমরা সবাই জানি, পরাবৃত্ত উপবৃত্তে পড়ে আসছি। তাহলে এই দ্বিঘাত সমীকরণের নিশ্চায়ক শুড বি কত, নিশ্চয়ক কি হইতে হবে, শূন্য হতে হবে, তাই না? তো নিশ্চয়ক আমাদের শূন্য হইতে হবে। তাহলে নিশ্চয়ক জি হচ্ছে ভাইয়া। b² - 4ac, তাই তো? b² - 4ac সমান 0 হওয়া লাগবে। তাহলে বি এর মান কত, এই যে এটা হচ্ছে আমাদের বি এর মান, এটা হচ্ছে বি এর মান। তাহলে বি এর মান কত, -2a²mc না, হোল স্কোয়ার - 4, এটা হচ্ছে এর মান। এই যে ax², এটা হচ্ছে a এর মান, এটা হচ্ছে বি এর মান, আর এটা পুরাটা হচ্ছে কার মান, সি এর মান। এগুলো তো আমরা জানি। a এর মান কত, b² - a²m² সি এর মান কত, a²c² প্লাস a²b² ইজ ইকুয়াল কত, 0। ঠিক আছে? তাহলে এখন একটু দেখো, 4a⁴m²c², ওকে, এটা একটু করে হলো 4a⁴m²c² মাইনাস, আমি এটাকে একসাথে গুণ করি, হ্যাঁ, একটু দেখো, 4, আচ্ছা আমরা একেবারে করে ফেলি। জাস্ট মিনিট, আমি জুমের টিমকে একটু বলি আপডেট করে দেওয়ার জন্য। আচ্ছা, তো এখন দেখো, আমরা এটাকে একটু ক্যালকুলেট করে ফেলি। ফার্স্টে 4b² a²c² +a²b², ওকে, এরপর হচ্ছে কি, -4a²m², ঠিক আছে, a²c² +a²b², এটা কি বুঝছি? তো এখান থেকে দেখো আমরা কি করব, 4a⁴m²c² মাইনাস, এখানে দেখো 4a²b²c² +4b⁴a², ওকে, -4a²ms, আচ্ছা এখানে দেখো 4a⁴m²c² -4a⁴m²b² ইজ ইকুয়াল কত, 0। এটুকু বুঝতে পারছি? এটুকু কি বুঝছি? সবাই 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 একটু হ্যাঁ জানাও। ভাইয়া। আচ্ছা, সি জি এর ভাইয়া। মান, সি এর মানে কি মাইনাস হবে কোথায়, আচ্ছা এখানে, ইয়েস, এই যে ছোট্ট একটা জায়গায়, এই যে সি এর মানটা তো মাইনাস সহ হবে, তাই না? তাহলে এখানে মাইনাসে মাইনাসে সি এর মানটার এখানে যদি মনে মনে মাইনাস চিন্তা করতাম, এখানে মাইনাসে মাইনাসে এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে না? এটা মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। বুঝতে পারছো? এটা বুঝছো? না ভাইয়া। এটা কি বুঝে নাই, হাই হাই, বাচ্চাদের পড়া এগুলা। ax² + bx + c = 0, সো এখানে a ও এর মান হ্যাঁ হচ্ছে ভাইয়া, এটা, কম্পেয়ার করে বুঝতে পারছি। b এর মান হচ্ছে এই মাইনাস যে এটা, ছিল। c এর মান হচ্ছে মাইনাসটা। ঠিক আছে, হ্যাঁ। ওকে, হ্যাঁ ভাইয়া, ওটা নোটিস করিনি। আচ্ছা, তো আচ্ছা আমাদের এই মিটিং টাইমটা না এন্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাইলে আমি নেক্সট লিংক দিলে তোমরা সাথে সাথে জয়েন করে ফেলো, ঠিক আছে? আর 1 মিনিট 15 সেকেন্ড আছে আর কি, ওকে, আমি লেখাটা এতটুকুতেই রাখলাম, ঠিক আছে? ওকে ভাইয়া, ঠিক আছে। লেখাটা এতটুকুতেই রাখলাম। আহ আমি করে যাই,
শেষ হইলে তোমাদেরকে নতুন লিঙ্ক দিচ্ছি। 4a² m² c² প্লাস, আচ্ছা প্লাস থাকলে তো আর ব্র্যাকেট দেওয়ার দরকার নেই তাই না? তাহলে কি কি কাটা যাচ্ছে এখানে দেখো তো। আমাদের এখানে 4a² a⁴m²c², এই যে এটা কাটা যাচ্ছে নাকি? এটা কাটা যাচ্ছে। তাহলে আর কি অবশিষ্ট থাকতেছে এখানে দেখি। আর এখানে 4a²b² কমন যাচ্ছে তাই তো, আর কি থাকে এখানে? এখানে থাকে হচ্ছে c² প্লাস, এখানে থাকে b² মাইনাস, এখানে কি থাকে a², m², তাই তো, ইজ ইকুয়াল 0 তাই না? তো এখান থেকে আর কি আসে দেখো তো, c² ইজ ইকুয়াল a², m² মাইনাস কত, b² না? তাহলে এখান থেকে c ইকুয়াল থাকে √ওভার প্লাস মাইনাস √ওভার a² m² মাইনাস b²। এটাই হচ্ছে নির্ণেয় স্পর্শক হওয়ার শর্ত। বুঝতে পারছি? এটা হচ্ছে একটা অধিবৃত্তকে একটা সরলরেখা স্পর্শ করার শর্ত। মনে আছে উপবৃত্তে এই সাইনটা প্লাস ছিল, জাস্ট এখানে জাস্ট মাইনাস। হ্যাঁ ভাইয়া মনে আছে। মনে আছে? তো জাস্ট এইটুকুই আর কি, হ্যাঁ। আচ্ছা, তো এইটুকু যদি বুঝে যাও, তাহলে এখন আমরা একটা জাস্ট কোয়েশ্চেন লিখি। কোয়েশ্চেনটা হচ্ছে এরকম যে, দেখো x² / 9, দেখো x² / 9 মাইনাস y² / 4 ইজ ইকুয়াল 1। এই অধিবৃত্তকে x+5y ইজ ইকুয়াল c স্পর্শ করলে c এর মান কত? কোয়েশ্চেনটা বুঝতে পারছি? x² / 9 মাইনাস y² / 4 ইকুয়াল 1, এই অধিবৃত্তটাকে যদি x+5y ইকুয়াল c, এই রেখাটা যদি স্পর্শ করে, তাহলে c এর মান কত সেটাই আমাকে বের করতে বলা হচ্ছে। ঠিক আছে? তো এখন আমরা একটু লিখি, সেটা হলো দেখো আমাদের x² / 9 মাইনাস y² / 4 ইকুয়াল 1। আমরা যদি এটাকে এভাবে করি, x²/3² মাইনাস y² কত, 2² ইজ ইকুয়াল 1 না? তাহলে এখন দেখো এখান থেকে আমরা এটাকে যদি আমরা এখন কি করি, অধিবৃত্তে যেটা মূল সমীকরণ x² / a² মাইনাস y² / b² ইকুয়াল 1, এটার সাথে যদি কম্পেয়ার করি, তাহলে a এর মান আসে 3, b এর মান আসে কত, 2, তাই না? আচ্ছা, এখন স্পর্শ করার শর্ত কি? ঠিক আছে, আগে আমি ইকুয়েশনটা লিখি। আমাদের ইকুয়েশনটা কি, x+5y ইকুয়াল কত, c, তাই তো? তো আমাদের দেওয়া আছে কি দেখো, দেওয়া আছে x+5y ইজ ইকুয়াল কত, c। তো এখান থেকে দেখো 5y ইজ ইকুয়াল কত, 5y ইজ ইকুয়াল -x প্লাস c না? তাহলে y ইজ ইকুয়াল কত, -1/5 ইন্টু এক্স প্লাস c/5 না? এটা না? এরকম কিনা বলো তো, এরকম না? তো এটাকে এখন আমি যদি কি করি, এটাকে আমি যদি এখন y ইকুয়াল mx প্লাস c এর সাথে কম্পেয়ার করি, m এর জায়গায় কি আছে 1/5 আর c এর জায়গায় কি আছে c/5 না? সো কম্পেয়ার করলে m এর মান হচ্ছে -1/5 আর c এর মান কত, c/5 না? এটুকু কি বুঝতে পারছি সবাই? এটুকু কি সবাই বুঝছো? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, তো এখন দেখো, এখন হচ্ছে আমাদের এটুক যদি আমি বুঝি, তাহলে আমাদের এখন কি নির্ণয় শর্ত, শর্তটা কি ছিল? শর্ত ছিল c² সমান কত, a² m² মাইনাস b² না? তাহলে এখন c এর মান কত, c/5 না? c/5 হোল স্কোয়ার সমান a এর মান কত, a এর মান হচ্ছে আমাদের 3। তাহলে 3² m এর মান কত, -1/5 হোল স্কোয়ার মাইনাস b এর মান কত, 2² না? তো এখান থেকে আমরা c এর মান বের করতে পারবো না, c² কত 25 সমান, তাহলে 3² মানে 9, 1/5 মানে 1/25 মাইনাস কত, 4 না? তাহলে এখন কথা হচ্ছে দেখো, c² সমান কত, 25 ইন্টু 9/25 মাইনাস 4। তাহলে c² সমান আসে 9 মাইনাস কত, 100 না? এরকম আসে নাকি? c² / 25 সমান
এটাই ঠিক আছে, 9 - 100 আসে না? ঠিকই তো আছে। সি স্কোয়ারের মান কত? 91 না? হ্যাঁ ভাইয়া। এটাই হচ্ছে সি এর মান, এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? সবার ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, আই গেস সবার ক্লিয়ার। ওকে, সো আমরা এরকম যে স্পর্শ করে, এই স্পর্শ করার মধ্যে আরো কিছু টাইপ আর কি দেখে নেই, ঠিক আছে? স্পর্শ করার টাইপ যেমন আরেকটা টাইপ আমি দেখি, যেমন এই যে মনে করো আমরা আরেকটা কোয়েশ্চেন দেখি, যে লিখো, কোয়েশ্চেনটা লিখো। 3x² - 2y² + 6 = 0 ভাইয়া অধিবৃত্তের, উপরে তো মাইনাস আসে না? কোথায়? আহ, ও, একটা মাইনাস এক- আসে, হ্যাঁ একটা মাইনাস আসে, হ্যাঁ, তো আর আলটিমেটলি মাইনাসের উপর প্লাস মাইনাস রুট আসবে তো আর কি। হবে না। হবে হবে, সমস্যা নেই, প্লাস মাইনাস এটা আসবে আর কি, সি এর মান। আমরা একটু একটু ব্যাক ক্যালকুলেশনটা একটু করে দেখবো, এম এর মান a² - m² - b², সব তো এটাই বসিয়েছিলাম, তাই না? আচ্ছা, জি ভাইয়া। তো এখন কথা হচ্ছে x = 5, x + 5y = c, এখান থেকে এটা আসছে, m এর মান -1/5, c এর মান c/5 বসালাম, c² 25, a² 3² 9, b² 2², রাইট? b এর মান 2, তাহলে আমাদের আসে হচ্ছে কত? 9/25 - 4। আচ্ছা, এবার 25 এদিকে গুণ করে দিলে 9 - 4 = 25, 100 না? আচ্ছা, ক্যালকুলেশন তো ঠিক আছে, জি ভাইয়া। মানে প্রসেস এটাই। সি এর মানটা যদি এরকম আসে, সি এর মান কত আসবে? সি এর মান আসবে +√−91 টাইপের কিছু একটা আসে আর কি। মানে আমি এখানে যে ইয়াটা দিলাম, এই ইকুয়েশনটা যে একদম হুবহু, মানে একদম আমি বইয়ের মতো করে দিছি এমন না, মানে নিজের মতো করে হ্যাঁ, এটা কি দিছি এই আপনি নিজে কারণে, থেকে বানাই দিচ্ছেন? ও তাহলে ঠিক নিজের আছে। থেকে বানাই দিছি আর কি, হ্যাঁ। এই কারণে আর কি এরকম আসছে, সো প্রসেসটা বুঝলেই হলো, ঠিক আছে? আচ্ছা, এখন যেগুলো করাচ্ছি এগুলো অবশ্য বইয়ের ম্যাথ। দেখো, 3x² - 2y² + 6 = 0 এই অধিবৃত্তের 2, 3 বিন্দুতে, 2, 3 বিন্দুতে তোমাকে ধরো স্পর্শকের সমীকরণ বের করতে বলছে। 2, 3 বিন্দুতে স্পর্শকের কি কি বের করতে হবে? সমীকরণ নির্ণয় করতে হবে, ঠিক আছে? কোয়েশ্চেনটা বুঝতে পারছি? কোয়েশ্চেনটা আই জি গেস ভাইয়া। সবাই বুঝতে পারছো, ঠিক আছে? কোয়েশ্চেনটা আশা করতেছি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, তো আমরা এখন কি করব? আমরা এখন বেসিক্যালি এই যে এই অধিবৃত্তটা 2, 3 বিন্দুতে স্পর্শক বের করবো, তাই না? তাহলে এখন খেয়াল করো, আমাদের ইকুয়েশনটা কি দেওয়া আছে? 3x² - 2y² + 6 = 0। আচ্ছা, তো এখন আমাদের এই ইকুয়েশনটা 3x² - 2y² + 6 = 0, এটা যদি মনে করো 2, 3 বিন্দুগামী হয়, 2, 3 বিন্দুগামী যদি হয়, তাহলে আমি এক্স এর জায়গায় 2, ওয়াই এর জায়গায় 3 বসাতে পারি না? তাহলে দেখো তো আমাদের ইকুয়েশনটা কেমন আসবে। আমরা এক্স এর জায়গায় কত বসাবো? দাঁড়াও একটু দেখি। 2, 3 বিন্দুতে স্পর্শক বের করতে বলছো, তাই তাই তো? আচ্ছা, এখন আমি যদি একটা কাজ করি, 3x², আচ্ছা আমি যদি এটাকে একটু ভাঙি, দেখো তো, আমাদের তো একটা ভাইয়া হচ্ছে এটা কি এক্স ওয়াই আমরা যুক্ত কি টার্ম হচ্ছে? লাগবে, আমাদের একটা এক্স ওয়াই যুক্ত টার্ম লাগবে, রাইট? তাহলে একটু দেখি, আমাদের এখানে তো কোনো ইকুয়েশনও দেওয়া নাই। ভাইয়া থ্রি এটা এক্স কি তাহলে স্কোয়ার আমরা আগে অধিবৃত্তের আদর্শ সমীকরণে নিয়ে গিয়ে তারপরে করতে পারি না? না, আমাদের 2, 3 বিন্দুতে স্পর্শক বের করতে বলছে। আচ্ছা, স্পর্শক যদি বের করতে হয়, এখানে কি কোয়েশ্চেনটা ভুল দিল? কারণ এখানে 2, 3 বিন্দু যদি আমি বসাই দেই, তাহলে তো আমার কোনো ইয়া থাকবে না, কোনো সমীকরণ তো দেওয়া নাই এখানে। আচ্ছা, এইটা আমি যদি এভাবে চিন্তা করি, যে 3x * x - 2y * y + 6 = 0, এভাবে চিন্তা করতে পারি এটাকে? পারি না? হ্যাঁ কারণ ভাইয়া, করা আমাদের যায়। যেহেতু এখানে আলাদা করে কোনো কি দেওয়া নাই, কোনো আলাদা করে
ইকুয়েশন দেওয়া নাই, মানে এটা তো পুরোটাই অধিবৃত্তের ইকুয়েশন, তাই না? তো এটার স্পর্শক বের করতে বলছে। আচ্ছা, তো এটাকে আমরা এভাবে লিখতে পারি না? পারি। তো আমি যদি এখানে সরাসরি এক্স ওয়াই এর মান বসাই দিতাম, তখন আসলে আমাদের আর কিছুই থাকতো না, মানে এটা কাইন্ড অফ কিছুই হইতো না। তাহলে আমাদের তো একটা ইকুয়েশন বের করতে হবে, আমাদের একটা স্পর্শক নির্ণয় করতে হবে। এই জন্য আমি 3x² 3x × x লিখতে পারি না? -2y² 2y × y লিখতে পারি না? পারি। তো এখন দেখো 3x × x এর মান কত? 2 বসালাম। 2y × y এর মান কত বসালাম? 3 বসালাম, +6 = 0। তাহলে এখন দেখো 6x - 6y + 6 = 0। তাহলে 6 কমন নিলে x - y + 1 = 0। এটাই নির্ণেয় স্পর্শক হওয়া উচিত। কারো কাছে যদি অক্ষরপত্র বই থাকে, তাহলে একটু এই অঙ্কটা চেক করে দেখবে অ্যান্সারটা মিলছে কিনা। অক্ষরপত্র বইয়ের, আমি শামীম থেকে বইয়ের ছবি নিয়েছিলাম। শামীম একটু অ্যান্সারটা চেক করে দেখলে হবে। 11 নম্বরের 1। মানে এইভাবে এই অঙ্কটা এভাবেই হয়, আর আলাদা করে কোনো ইয়া নাই আর কি, মানে অন্য কোনো গতি নাই এই অঙ্কটার। এভাবে করলে, and এই নিয়মটা কিন্তু একদম 100% শুদ্ধ নিয়ম, ভুল নাই, এভাবে করা যায়। অ্যান্সারটা মিলছে কিনা জাস্ট ওইটুকু ক্ল্যারিটি পাইলেই হলো। মিলছে না? ঠিক আছে, ফাইন। ওকে, আমরা এই ধরনের আরেকটা ম্যাথ একটু দেখে ফেলি, ঠিক আছে? সবাই কি বুঝতে পারছে এটা? সবাই একটু জানাই বুঝতে পারছে কিনা। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, আমরা আরেকটা কোয়েশ্চেন লিখি, হ্যাঁ? তো দেখো, y = k - 2x সরল রেখাটি, y = k - 2x সরল রেখাটি xy = 1 বক্ররেখাকে কি করলে? স্পর্শ করলে k এর মান কত? তাহলে আমাদের এখানে দেখো, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। এখানে আমার একটা সরল রেখা দেওয়া আছে, বলতেছে এই সরল রেখাটা xy = 1 এই বক্ররেখাকে কি করবে? স্পর্শ করবে। সো একটা সরল রেখা একটা বক্ররেখাকে স্পর্শ করলে কে এর মান কত? আচ্ছা, আমাকে ফার্স্ট একটা কথা বলো। মনে করো আমার এটা হচ্ছে একটা বক্ররেখা, ঠিক আছে? সেটা যে কোনো ধরনের বক্ররেখা হতে পারে। তো একটা সরল রেখা যদি একটা বক্ররেখাকে কি করে? স্পর্শ করে, তাও আমার কয়টা স্পর্শবিন্দু থাকবে? একটাই স্পর্শবিন্দু থাকবে না? একটাই স্পর্শবিন্দু থাকবে, এটা কি বুঝতে পারছি? হ্যাঁ। একটাই স্পর্শবিন্দু থাকবে। তাহলে এখন একটু দেখো তো, আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি k - 2x তাই তো? এখন আমি যেটা করব সেটা হচ্ছে, এই মানটাকে আমি 1 নম্বর সমীকরণ দিই। এই 1 নং এর মানটা আবার xy = কত? 1 না? তো এখানে আমরা বক্ররেখায় y এর মানটা বসাই, k - 2x কত? 1 না? তাহলে দেখো kx - 2x² কত? 1। তাহলে এখন দেখো 2x² - kx + 1 = 0 লিখতে পারি? 0 লিখতে পারি, ঠিক আছে? তাহলে এটাকে দিলাম ইকুয়েশন নাম্বার 2, এন্ড এটা আমাদের একটা দ্বিঘাত সমীকরণে কনভার্ট করলো না? x² + bx + c টাইপের একটা দ্বিঘাত সমীকরণে কনভার্ট হয়েছে না? এটা কনভার্ট হয়েছে। তাহলে এখন দেখো, যেহেতু একটা কমন বিন্দুতে ইয়া করছে, এই সমীকরণের কয়টা মূল থাকবে? 2টা মূল থাকবে, তাই তো? এই সমীকরণের 2টা মূল। আর যেহেতু একটা কমন বিন্দুতে স্পর্শ করছে, আমি আগেই বলছি, তাহলে মূলদ্বয় কি হইতে হবে? সমান হতে হবে। মূলদ্বয় সমান হওয়া সত্ত্বেও কি নিশ্চয়কের মান কি হইতে হবে? 0 হইতে হবে। এটা কি শূন্য বুঝি হবে। সবাই? জি ভাইয়া। আচ্ছা, তাহলে ডি এর মান 0 মানে b² - 4ac = 0। বি এর মান কত? এখানে -k না? এ এর মান কত? 2। সি এর মান কত? 1 = 0। এখান থেকে k² - 8 = 0। তাহলে k² = কত? 8 না? k² এর মান হচ্ছে 8, তাহলে k এর মান কত আসবে? +-2 √2 আসবে না? জি সবাই কি ভাই। বুঝতে পারছি? সবার কি ক্লিয়ার? তো এই যে k এর মান চাইছে, k এর মানটা পেয়ে গেলাম, সবাই বুঝছি? আচ্ছা, তো এইটুকু আশা করি সবাই বুঝতে পারছো। সবার লেখা শেষ? সবার কি লেখা জি শেষ? ভাইয়া, শেষ। আচ্ছা, তো এখন আমরা নতুন আরেকটা কনসেপ্ট পড়বো, সেটা হচ্ছে অধিবৃত্তের অসীম তট।
খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, লিখো। অধিবৃত্তের অসীম তট, যদিও গত ক্লাসে হালকা করে বলছিলাম। তো ক্লাসের শুরুতে জান্নাত জিজ্ঞেস করছিল যে ক্রস চিহ্নগুলো কেন দেয়, এখন ক্লিয়ার হয়ে যাবে কেন দেই। আচ্ছা, আমি হচ্ছে একটা অধিবৃত্ত আঁকাই, ঠিক আছে? একটা সুন্দর করে অধিবৃত্ত আঁকাই। ওকে, এন্ড আমি এই যে ক্রস চিহ্নগুলাই বেসিক্যালি দেখো, একটু ক্রস চিহ্নগুলো দিয়ে নেই ঠিক মতো। আচ্ছা, গেল। এখন দেখো আমাদের অধিবৃত্তটা কেমন হয়। এই যে এটা পারফেক্ট হচ্ছে না, যদি ফ্রি হ্যান্ড এভাবে আঁকা যায় না, তাও আমি চেষ্টা করতেছি যতটুকু পসিবল হয় আর কি, হ্যাঁ। তো দেখো আমাদের একটা অধিবৃত্ত আঁকালাম, হ্যাঁ। এই যে এক্স আর ওয়াই একটা অধিবৃত্ত, এক্স আর ওয়াই অক্ষে মূল বিন্দুতে কেন্দ্র বসে আমি একটা অধিবৃত্ত অঙ্কন করলাম। আচ্ছা, অধিবৃত্তের একটা কমন প্রপার্টি হচ্ছে, তাহলে আমাদের এখানে সবুজ সবুজ সঞ্চার পথ এগুলাই হচ্ছে কি, এগুলাই হচ্ছে অধিবৃত্তের সঞ্চার পথ, ঠিক আছে? তো এই দুইটা লাইনের বৈশিষ্ট্য হচ্ছে, এই দুইটা লাইন যখন আমরা আঁকাই তখন এরা পরস্পরকে কি করতে চাই, স্পর্শ করতে চাই। কি করতে চাই? স্পর্শ করতে চাই, মানে এই সবুজ লাইনটা এই পার্পল লাইনটা কি করতে চাই, স্পর্শ করতে চাই। কিন্তু সসীমে কি করতে পারে না, স্পর্শ করতে পারে না। মানে এই দুইটা লাইন এদিকে চলতে থাকে, এটা চলতে থাকে, এটাও চলতে থাকে, চলতে থাকে, চলতে থাকে, অসীমে গিয়ে তারা কি করে, পরস্পর পরস্পরকে স্পর্শ করে। মানে এদিকে প্রত্যেকটা দিকেই এই জিনিসটা প্রযোজ্য, এই সত্যটা প্রযোজ্য। এটা সসীমে কখনো কি করতে পারে না, স্পর্শ করতে পারে না। এরা পরস্পর অসীমে গিয়ে কি করে, একজন আরেকজনকে কি করতে পারে, টাচ করতে পারে, ঠিক আছে? ওরা কখনো সসীমে থাকা অবস্থায় একজন আরেকজনকে কি করতে পারে না, টাচ করতে পারে না। গ্রিন লাইনটা আর পার্পল লাইনটা এরা অসীমে গিয়ে টাচ করে, এই কারণে এই পার্পল লাইন গুলাকে কি বলা হয়, অসীম তট বলা হয়। কি বলা হয়? অসীম তট। বুঝতে পারছি? সবাই কি বুঝছো অসীম তট কনসেপ্টটা বুঝছো? তো এই ক্রস লাইন গুলার নাম কি, মানে পার্পল ক্রস লাইন গুলো হচ্ছে অসীম তট। অসীম তট মানে কি? অসীম তট মানে হচ্ছে আমার এই অসীম তট গুলা কি, মানে সসীমে অধিবৃত্তের সঞ্চার পথকে টাচ করতে পারে না, ওরা অসীমে গিয়ে টাচ করে। আমি তোমাদের কারো কথা শুনতে পাচ্ছি না, তোমরা একটু আমাকে জানাও বুঝতে পারছো কিনা। হ্যাঁ, বুঝতে পারছি। ভাই, এখানে বাকিরা? কত দূরত্ব পরে পর্যন্ত গিয়ে মিলিত হবে? অসীমে গিয়ে মিলিত হবে। অসীম তোমার চোখের সামনে হতে পারে, যেটা সীমা আমি জানি না সেটাই হচ্ছে আমার কাছে অসীম। হ্যাঁ, বুঝতে পারছি। বাকিরা রমা, মিরাজ, বাকিরা বুঝতে পারছো সবাই? জি ভাইয়া, বুঝতে পারছি। অভয়, অভয়, তাসফিয়া, মাহিরা, লামিসা, আফিফা বিনতে আওয়াল, নুহা, তোমরা বুঝছো? তৃষা, তোমরা কি বুঝছো? আচ্ছা, ক্লিয়ার, ওকে। তো এখন দেখো আমরা এইটুক পর্যন্ত বুঝে গেলাম। এখন আমাদের এই অধিবৃত্তের অসীম তটের ইকুয়েশনটা আমাদের কি করতে হবে, বের করতে হবে, ঠিক আছে? তো আমরা এই অধিবৃত্তের সমীকরণ কি জানি বলতো? এই অধিবৃত্তের সমীকরণ জানি আমরা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 1, ঠিক আছে? তো এখন দুই ভাবে করা যায়। একটা হচ্ছে কি জানো, যখন আমরা অসীম তট বের করব, দেখো এই সমীকরণটা আমাদের কিসের জন্য প্রযোজ্য, অসীমের জন্য নাকি সসীমের জন্য বলো তো? সসীমের জন্য। সসীমের জন্য। সো এটা যদি অসীম তটের জন্য আমরা বের করতে চাই, জাস্ট এই ওয়ানটাকে আমরা কি দিয়ে রিপ্লেস করবো জানো, জিরো দিয়ে রিপ্লেস করবো, ঠিক আছে? কারণ তখন আমাদের এই যে দেখো, এই আমাদের এ তো এদিকে, তাই না? আর বি কোন দিকে, বি তো এদিকে, রাইট? সো এখন এক্স বাই এ আর ওয়াই বাই বি এর যে রেশিওটা, ওরা তো অসীমে গিয়ে যদি মিলিত হয়, তাহলে এখানে এই রেজাল্টটা কি হইতে হবে, জিরো হইতে হবে। বুঝতে পারছি? এই রেজাল্টটা কি হইতে হবে, জিরো হইতে হবে। মনে থাকবে হ্যাঁ এটা? ভাইয়া, বুঝতে পারছি। তাহলে জি অসীম ভাইয়া। তটের, যখন তোমাকে অসীম তটের সমীকরণ বের করতে বলবে, তখন তুমি অধিবৃত্তের অসীম তটের সমীকরণের ক্ষেত্রে অধিবৃত্তের আদর্শ সমীকরণটা মনে রাখবা, এটা যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান কি হওয়া লাগবে, জিরো হওয়া লাগবে। তো যদি আমাদের অধিবৃত্তের অসীম তট বের করতে বলে, আমাদের জেনারেলাইজড ইকুয়েশনটা হয়ে যাবে এমন যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান কত, জিরো। ঠিক আছে, মনে থাকবে? তাহলে এখন দেখো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান কত, জিরো। তো এখন কথা হচ্ছে এখান থেকে আমরা, কেউ কিছু বলছো?
এখন দেখো ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার না? তাহলে ওয়াই সমান কত? ওয়াই সমান হচ্ছে বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। এখান থেকে কি আসে দেখো, ওয়াই সমান কি আসে? ওয়াই সমান আসে প্লাস মাইনাস বি বাই এ ইন্টু এক্স। এটাই হলো কি অসীম তটের সমীকরণ। সবাই কি বুঝতে পারছে অসীম তটের সমীকরণ? সবাই বুঝছি। হ্যাঁ ভাইয়া। ওয়াই সমান প্লাস মাইনাস বি বাই এ ইন্টু এক্স, এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে একটা অধিবৃত্তের অসীম তটের সমীকরণ। বাকিরা বুঝতে পারছো? বাকিরা বুঝতে পারছো? বাকিরা আশা করি বুঝতে পারছো। তো এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে ওয়াই ইকুয়াল প্লাস মাইনাস বি বাই এ ইন্টু এক্স, এখানে দুইটা মান আসে। একটা হচ্ছে ওয়াই ইকুয়াল প্লাস বি বাই এ ইন্টু এক্স, আর একটা হচ্ছে কি ওয়াই ইকুয়াল মাইনাস বি বাই এ ইন্টু এক্স, তাই না? দুইটা সমীকরণ না? সো বেসিক্যালি আমাদের এই অধিবৃত্তটা কোন অক্ষের দিকে হা করছে বলতো? এক্স অক্ষের দিকে না? রাইট। জি ভাইয়া। তো এখন আমাদের এই যে অসীম তট বলতে এখানে এই যে আমাদের দুইটা ইকুয়েশন আসলো, ওয়াই ইকুয়াল প্লাস বি বাই এ, ওয়াই ইকুয়াল মাইনাস বি বাই, এরা আসলে কারা জানো? এরা আসলে হচ্ছে, এই যে আমি দেখাচ্ছি, এরা আসলে হচ্ছে, দেখো আমি একটু, জাস্ট মিনিট, এই যে এরা হচ্ছে আসলে, এরা এরা কারা? এরা হচ্ছে এই যে এরা। তো এটা হচ্ছে ওয়াই ইকুয়াল প্লাস, এরাই তো অসীম তট, তাই না? বলছিলাম না পার্পল লাইন গুলা অসীম তট। সো এটা হচ্ছে প্লাস বি বাই এ ইন্টু এক্স, আর এটা হচ্ছে কি ওয়াই ইকুয়াল মাইনাস বি বাই এ ইন্টু এক্স। বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা। সো আমরা এখন একটু সামনের দিকে আগাই। দেখো, যেমন আমাকে যদি এখন একটা এক্সাম্পল দেয়, ধরো আমাকে বললো হচ্ছে এমন, আমাকে এখন বললো যে এক্স স্কোয়ার বাই মনে করো 9 মাইনাস ওয়াই স্কোয়ার বাই ধরো 61, ঠিক আছে, ইকুয়াল 1। এই অধিবৃত্তের অসীম তট বের করো। এই অধিবৃত্তের কি বের করতে হবে? অসীম তট সমীকরণ কত সেটা বের করতে হবে, ঠিক আছে? এই অধিবৃত্তের কি বের করব? অসীম তটের সমীকরণ বের করব। তাহলে আবারও বলি, অসীম তট বের করার জন্য এই ওয়ানটাকে আমাদের কি কনসিডার করতে হবে? জিরো হিসেবে কনসিডার করতে হবে, রাইট? কত? জিরো। তাহলে দেখো এক্স স্কোয়ার বাই 9 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 61 ইকুয়াল 1। অধিবৃত্তের অসীম তট এক্স স্কোয়ার বাই 9 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 61 ইজ ইকুয়াল হোয়াট? জিরো। তাহলে দেখো ওয়াই স্কোয়ার বাই 61 ইজ ইকুয়াল এক্স স্কোয়ার বাই কত? 9। এন্ড এখান থেকে আমাদের কি আসবে? ওয়াই স্কোয়ার ইকুয়াল 61/9 ইন্টু এক্স স্কোয়ার না? তো ওয়াই ইকুয়াল কত আসবে? প্লাস মাইনাস রুট ওভার 61/3 ইন্টু এক্স না? এটাই হচ্ছে নির্ণেয় অসীম তট। সবাই কি বুঝছি? বুঝতে জি পেরেছি? ভাইয়া। হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া। ওকে, অল রাইট। লেখা শেষ? ভাইয়া, হ্যাঁ বলো, মিরাজ বলো। যদি ইকুয়েশনের মধ্যে আলফা বিটা যুক্ত থাকে তখন আলফা বিটা যুক্ত দিবে না। তখন বইয়ের মধ্যে সূত্র দেওয়া আছে বিটা বিয়োগ করতে হবে ওয়াই ওয়াই থেকে, আর হচ্ছে হ্যাঁ, এক্স থেকে আলফা বিয়োগ করতে হবে। ওইটা হচ্ছে জেনারেলাইজ নিয়ম, মানে যদি দেওয়া থাকে তাহলে ওইরকম করতে হবে, বাট এরকম অসীম তট কি অসীম তট দেয় না সাধারণত। আলফা বিটা যুক্ত অসীম তট দেওয়া থাকে না। তোমার যদি অক্ষরপত্র হয়, অক্ষরপত্র বই, জি, অক্ষরপত্র বই। আচ্ছা অক্ষরপত্র বইয়ে আলফা বিটা যুক্ত কোনো কি ম্যাথ আছে? ভাই দেখি নাই তো। আচ্ছা, সো বেসিক্যালি এই অসীম তটের ক্ষেত্রে তোমার বেসিক্যালি কি দেয় জানো? অসীম তটের হ্যাঁ ভাই, ক্ষেত্রে আছে ভাইয়া। উপকেন্দ্র দিবে, উপকেন্দ্র দিবে, আর কি দিবে? উৎকেন্দ্রিকতা দিবে, এই ধরনের দিবে। হ্যাঁ ভাই, কোথায় আছে আছে আছে। একটু বলো তো, বলো তো কত নাম্বারে উদাহরণ আছে? পেজ নাম্বার হচ্ছে 272। আচ্ছা আমার কাছে বই নাই, তুমি একটু হলো ইয়াটা ছবিটা পাঠাও। প্রশ্নটা হচ্ছে 4x² মাইনাস হ্যাঁ, 9y² হ্যাঁ, মাইনাস 16x প্লাস 18y মাইনাস হুম, 29 ইকুয়াল 0 অধিবৃত্তর অসীমত রেখার সমীকরণ নির্ণয় করো।
আচ্ছা, তো আমি যদি তোমাকে সেরকম একটা, ওইখানে কি এক্স মাইনাস আলফা ওয়াই মাইনাস বিটা টাইপের আসে? জি ভাইয়া। আচ্ছা, তাহলে ওই যে আমরা যেগুলো জেনারেলাইজড ফরম্যাট পড়ছিলাম, সেখানেও আলফা বিটা যুক্ত যদি শীর্ষবিন্দু, আলফা বিটা ইয়া থাকলে, মানে আলফা বিটা শীর্ষবিন্দু বিশিষ্ট থাকলে, তাহলে কি করতে হইতো? যেটা করতে হইতো সেটাই আমরা এখানের মধ্যেও করবো, সেম। নিয়ামকের সমীকরণ বা উপকেন্দ্রের সমীকরণ বা উপকেন্দ্রিক লম্বের সমীকরণে আমরা যা যা করছি, এখানের ক্ষেত্রে আমরা কি করব, তাই তাই করব। ঠিক আছে। জি জি ভাইয়া। ভাইয়া আমার আলফা বিটার ক্ষেত্রে মানে ম্যাথ করার সময় তো প্রবলেম হয়। আচ্ছা, বাট এখন বুঝতে পারছো কিভাবে করবা? উম, জি ভাইয়া নাকি পারবো। একটা করাই দিব নাকি? একটা করাই দিই। ভাইয়া একটা করে দেন। আচ্ছা, ঠিক আছে, আমি একটু দেখি এরকম কোনো ম্যাথ অনুশীলনীতে আছে কিনা। আই গেস থাকবে। জাস্ট মিনিট, ওকে। ওকে ভাই। একটা মশা অনেকক্ষণ ধরে আমাকে টার্গেট করছে, এটা মারতে পারতেছি না, যাই হোক। আচ্ছা দেখো, আমরা অনুশীলনীতে এমন একটা ম্যাথ পেয়েছি, সেটা একটু দেখি, হ্যাঁ। তো ইকুয়েশনটা লিখো, যে আমাদের একটা ইকুয়েশন দিচ্ছে এরকম: 25y² মাইনাস 9x² প্লাস 200y প্লাস 36x মাইনাস 140 ইজ ইকুয়াল 0। এরকম একটা কি দেওয়া আছে? এরকম একটা অধিবৃত্ত দেওয়া আছে, ওকে। এই অধিবৃত্তের কি বের করতে বললো? অসীমতট বের করতে বললো। ঠিক আছে, এই অধিবৃত্তের কি বের করব? অসীমতট বের করব। কোয়েশ্চেনটা বুঝছি সবাই? সবাই কি কোয়েশ্চেনটা বুঝতে পারছি? হ্যাঁ ভাইয়া। একটু রেসপন্স করি, বুঝতে পারছি, আচ্ছা। তো আমরা এটাকে কি করব? এটাকে আমরা শুরুতে একটা অধিবৃত্তের জাত সমীকরণে কনভার্ট করব। 25y² মাইনাস 9x² প্লাস 200y মাইনাস, সরি, প্লাস 36x মাইনাস 140 ইজ ইকুয়াল কত? 0। আচ্ছা, আমরা একটা কাজ করি, ওয়াই যুক্ত টার্ম আছে, রাইট? 8 25 200 না? 8 25 200, তাহলে এখানে আর এখান থেকে আমরা কি কমন নিই দেখো? 25 যদি কমন নিই, y² প্লাস কত? 8y না? y² প্লাস 8y, আমাদের আর কত লাগবে? আমাদের 4 দুগুণে 8, তাই তো? তাহলে 2 × 4 × y, তাহলে আমাদের এদিকে আরো 16 লাগবে না? 4² 16 লাগবে কিনা, বুঝছো? এটা কি বুঝছো নাকি বুঝো নাই? 25 কমন নিলাম, 16 হ্যাঁ যোগ ভাইয়া বুঝতে করলাম, আবার পারছি। 16 কি করতে হবে? বাদ দিতে হবে না? বাদ দিলাম, এটা কি বুঝতে পেরেছি? গেল। বাকিরা সবাই একটু রেসপন্স করবা, যেগুলো যেহেতু এগুলো একটু টেকনিক্যাল ক্যালকুলেশন, আমি একটু সবার রেসপন্স চাইবো। এখানে আমি এই দুইটা টার্ম থেকে y² প্লাস এটাই কমন নিছি, 16 যোগ করছি, 16 বাদ দিছি। তাহলে ভিতরের জিনিসটা আবার আগের মতো, 25 কমন নিলেও সেম থাকতেছে, ওকে। মাইনাস, এবার দেখো x² যুক্ত টার্ম থেকে কমন নিই, তো -9 যদি কমন নেই, কি থাকে বলতো? x² থাকে, এরপরে কি মাইনাস সাইন কমন নিয়ে নিছি, তাহলে প্লাসটা মাইনাস হয়ে যাবে, তাহলে x², এরপর -4x, তাহলে 2 × 2x, তাহলে এখানে প্লাস আর একটা 4 না? আবার ভিতরে দিব -4। বুঝতে পারছি? বুঝতে কি পারছি? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, তাহলে -140 ইজ ইকুয়াল কত? 0। ঠিক আছে, তাহলে এখন দেখো, এখন আমাদের কি আসে? 25, তাহলে এখানের ভিতরে কি আসে দেখো? y+4² আসে, এই যে এটা, -16, ঠিক আছে, -9 × এখানে আসে x−2² -4, ঠিক আছে, -140 ইজ ইকুয়াল 0, ওকে। এটা তো বুঝতে পারছি আমরা, তাই না? আশা করি বুঝতে পারছি। তাহলে এবার একটু ভেঙে ফেলি। 25y+4² 25 × 16 করলে কত আসে? 400 আসে। 4×4 = 16, 4×25 100, 4×100 = 400, হ্যাঁ। -9x−2² মাইনাস প্লাস 36 -140 ইজ ইকুয়াল 0, জাস্ট গুণ করে দিছি, আর কিছু না, ওকে।
তাহলে এখন দেখো 25 x, সরি, y+4 হোল স্কোয়ার মাইনাস 9x - 2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল, তাহলে এখানে দেখো 400 যোগ 140 -36, এটা কত আসে? দাঁড়াও আমি একটু করি। কত আসে? 400 আর 140, 540 -36, 504। আচ্ছা, তাহলে আমি এটা একেবারে মুছে 504 লিখে দিচ্ছি, কোনো সমস্যা আছে? আশা করি কোনো সমস্যা নেই। না ভাই। তো এখন দেখো আমি কি করব, 25y+4 হোল স্কোয়ার বাই কত, 504 মাইনাস 9x - 2 হোল স্কোয়ার বাই কত, 504 ইজ ইকুয়াল 1। তো এখান থেকে কি আসবে, y+4 হোল স্কোয়ার বাই, হ্যাঁ এখানে আলফা বিটা যুক্ত টার্ম আসছে। ইয়েস, মিরাজ ওয়াজ রাইট, বাট এটা একদম ইজি। y এর জায়গায় আমরা y+4 বসাবো, x এর জায়গায় x - 2 বসাবো। বুঝছো মিরাজ? জি ভাইয়া। এখানে আর তেমন কিছু নাই, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক আছে, এটা তো বুঝছি। আচ্ছা, তো আমি একটু সাইন্টিফিক ক্যালকুলেটরে করে দেখি, √504 কত আসে, √504। এই তোমরা একটু সাইন্টিফিক ক্যালকুলেটরে করে দেখো, √504 কে ভাঙলে 6√14 হোল স্কোয়ার করা যায়, 25 কে 5, বুঝছো? মাইনাস x - 2 হোল স্কোয়ার, আর 9 কে 504 দিয়ে যাই, কত, 56 থাকে, 56। আচ্ছা, এটাকে একেবারে করে ফেললে, আচ্ছা আরেক লাইন বারবার কি, ওহো, এটা হচ্ছে 56, আরেক লাইন বাড়াতে হবে। 6 মার্সি শালা, অনেকক্ষণ ধরে কামড়াচ্ছিল। 6√14/5 হোল স্কোয়ার x - 2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 56। 56 মানে কত, 4 14 56, তাহলে 2√14 হোল স্কোয়ার সমান 1। ঠিক আছে, তাহলে এখন অসীমতরের সমীকরণ কি? তাহলে এখন দেখো আমাদের বি এর মান কত, আর এ এর মান কত। এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে আমাদের কি, এ। যে বি ইকুয়াল হচ্ছে 6√14 কত, 5, আর বি এর মান হচ্ছে এ এর মান হচ্ছে কত, 2√14, তাই তো? আচ্ছা, একটা জিনিস, অসীমতলের সমীকরণের ক্ষেত্রে তোমার সেটা ওয়াই অক্ষ অভিমুখী বা এক্স অক্ষ অভিমুখী হোক, অসীমতট কিন্তু সবগুলা ফিক্স, মানে একই আর কি। হ্যাঁ, তাহলে এখন অসীমতটের সমীকরণটা কেমন হবে? অসীমতটের সমীকরণ, তাহলে কত বের করেছিলাম অসীমতট, ওয়াই ইকুয়াল বি স্কোয়ার বাই, এই যে ওয়াই ইকুয়াল প্লাস মাইনাস বি বাই এ ইন্টু এক্স না? ওকে, তাহলে দেখো ওয়াই ইকুয়াল প্লাস মাইনাস বি বাই এ ইন্টু এক্স। ঠিক আছে, তাহলে ওয়াই ইকুয়াল প্লাস মাইনাস বি এর মান কত, 6√14/5 ডিভাইডেড বাই এর মান কত, 2√14 ইন্টু এক্স। বুঝছো? আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে ওয়াই এর জায়গায় আসলে কি ওয়াই বসবে? কারণ ওয়াই এর জায়গায় কি আছে, ওয়াই এর জায়গায় আছে y+4, এক্স এর জায়গায় আছে কত, x - 2 না? তাহলে এখানে আমাদের কি বসাতে হবে, এখানে আমাদের বসাতে হবে ওয়াই এর জায়গায় কি বসাতে হবে, ওয়াই কত, y+4, তাই তো? আর এক্স এর জায়গায় বসবে কত, x - 2। এই যে দেখো, ওয়াই এর জায়গায় যা আছে তা বসবে, এক্স এর জায়গায় যা আছে তা বসবে। সবাই কি বুঝছি? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এখন আসো y+4 সমান প্লাস মাইনাস, এখন এটা ক্যালকুলেট করো কত আসে দেখো, 6√14/5 × 10, তাই না? অথবা 5 × 2 √x - 2, ওই যা আসে আর কি ক্যালকুলেট করে। তো y+4 সমান প্লাস মাইনাস কত আসবে, 3/5 আসবে। হ্যাঁ, √14 √14 কাটা যায়, 3 দোকানে 6, 3 বাই কত, 5, কত, x - 2। ঠিক আছে, তো আই গেস এটাই হবে অ্যান্সার। ইয়েস, সো এটাই হচ্ছে অ্যান্সার, বুঝতে পারছি? সবাই কি বুঝছি? হ্যাঁ ভাইয়া। তাহলে মিরাজেরও যে কনফিউশনটা ছিল সেটা ক্লিয়ার হয়েছে, যে কিভাবে আমরা
আলফা বিটা যুক্ত হইলে বের করব। একদম ইজি, মানে জাস্ট ওয়াই এর জায়গায় ওয়াই এর ভ্যালুটা, এক্স এর জায়গায় এক্স এর ভ্যালুটা বসাবো, আর কিছু না। বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, আমরা আরেকটা কনসেপ্ট করব, সেটা হচ্ছে অসীম তট দ্বয়ের মধ্যবর্তী কোণ। এখন আমরা দেখব হচ্ছে অসীম তট দ্বয়ের মধ্যবর্তী কোণ। কনসেপ্টের নাম লিখো, অসীম তট দ্বয়ের মধ্যবর্তী কোণ। এই যে লিখতেছি। আমরা নেক্সট ক্লাসে অধিবৃত্ত খতম দিয়ে দিব, এটাই আমাদের লাস্ট কনসেপ্ট, অসীম তট। নেক্সট ক্লাসে আরেকটা ছোট্ট জিনিস পড়াবো, যেটা হচ্ছে আয়তাকার অধিবৃত্ত, একদম সোজা, এ সমান বি হইলে আয়তাকার অধিবৃত্ত হয়। অসীম তট দ্বয়ের কি? মধ্যবর্তী কোণ। উপবৃত্তের সব মেথড টাইপ, অধিবৃত্তের সব মেথড টাইপ জাস্ট একই, জাস্ট এখানে অসীম তত্ত্ব দিয়ে কিছু আলাদা টাইপ আছে আর কি। হ্যাঁ, সো দেখো অসীম তত্ত্বের মধ্যবর্তী কোণ। এখন আহ আজকে আমার একটা বুদ্ধি কাজে লাগবে, সেটা হচ্ছে কার বুদ্ধি? সেটা হচ্ছে, এ বুদ্ধি কে দিছিল আমাকে? অভয় দিছিল। অভয় দিছিল, হ্যাঁ, অভয় দিছিল। দাঁড়াও, দেখি কপি করতে পারি কিনা, তাহলে উইল। কপি করলাম। অভয় কি আছে ক্লাসে? হাই হাই, অভয়, কপি করলাম, বক্সটা ছাড়া বাকিটা আসে নাই। স্যার ওটা হয় নাই, মানে আরেকবার করে দেখেন। আচ্ছা দাঁড়া করি, হ্যাঁ। হয় নাই, ভাবলাম অভয়ের বুদ্ধিটা একটু কাজে লাগাই, এখন তো আরে হইল না, অভয়ের সূত্র তো ফেল করে দিল এখানে। দেখি, আচ্ছা, কপি করলাম, দেখি পেস্ট করলে কি আসে। না, হচ্ছে না, আমার কষ্টই করা লাগবে। স্যার আপনার লাইনটা শুধু কপি হচ্ছে, মনে হয় হুম, ভিতরেরটা কপি হয় না। আচ্ছা সমস্যা নেই, আর একটু কষ্ট করে আঁকি। ঠিক স্যার আছে, আপনার উপরে ওই একটা ফ্রেমের মতো দেখা যায়, ওটার মাধ্যমে মনে হবে। ফ্যান, এই তো, অভয় তোকেই খুঁজছে বাংলাদেশ। এই যে, সেরা সেরা সেরা, ইয়েস, এখন হবে তাই না? হ্যাঁ স্যার। বাহ, দেখছো কত বুদ্ধি ছেলেটার। থ্যাংক ইউ হ্যাঁ অভয়। ভাইয়া, ওকে আমরা ইউসুফ সরকারের বিকল্পে বসাই দিব। অভয়কে দেশ চালনা করতে দিতে হবে আসলে। অভয় তুমি করিও না ভয়, তোমার হবে জয়, কারণ তুমি অভয়। অসংখ্য ধন্যবাদ স্যার। এভাবে এই ক্লাসে উপস্থিত থেকে ক্লাসের জটিলতাগুলা ভবিষ্যতে সমাধান করবা, এই প্রত্যাশাই তো আমার কাছে। আচ্ছা, আমরা এখন কি বের করব? আমরা এখন বেসিক্যালি অসীম তট দ্বয়ের মধ্যবর্তী কোণ বাইর করব, তাই না? আচ্ছা, তো দেখো, একটু করে ওটাই। আচ্ছা, অসীম তট তো বের করলাম, এখন অসীম তটের মধ্যবর্তী কোণ কোনগুলা দেখো তো। নিশ্চয়ই এগুলা, এই যে এগুলা না অসীম তটের মধ্যবর্তী কোণ, এগুলাই না অসীম তটের মধ্যবর্তী কোণ, অথবা এগুলাও হতে পারে না, এগুলাও হতে পারে না, ঠিক আছে? জি এগুলাই হচ্ছে ভাইয়া। কি অসীম তটের কি মধ্যবর্তী কোণ না? আচ্ছা, তো এখন দেখো আমার এখানে দুইটা অসীম তটের সমীকরণ দেওয়া আছে, একটা হচ্ছে এই যেটা y ইকুয়াল মাইনাস বি বাই এ ইন্টু এক্স, আর একটা হচ্ছে এই যে এটা y ইকুয়াল প্লাস বি বাই এ ইন্টু এক্স, তাই না? এরকম দুইটা দেওয়া আছে না? দুইটা দেওয়া আছে, আচ্ছা। তো এখন আমরা যদি এই দুইটা সমীকরণ থেকে ঢাল বের করতে চাই, y ইকুয়াল mx না, তাহলে এটার ঢাল কত?
এটার ঢাল মনে করে M1, B/A না, এটার ঢাল কত? M2 কত? -B/A, মাইনাস B/A। ঠিক কিনা? তাহলে আমরা এই জি ভাইয়া। কোণগুলাকে, এই যে এই কোণগুলাকে নাম দিলাম ধরো ফাই বা থিটা বা আলফা, যা খুশি তোমাদের মন চাই দিতে পারো। তাহলে আমরা যদি দুইটা সমীকরণের ঢাল জানি এবং দুইটা সমীকরণের মধ্যবর্তী কোণ বের করতে বলে, তাহলে আমাদের মনে আছে কিনা দেখো তো, টেন ফাই ইজ ইকুয়াল, ওকে, প্লাস মাইনাস ঢাল দ্বয়ের বিয়োগফল ডিভাইডেড বাই 1 প্লাস ঢাল দ্বয়ের গুণফল। মনে আছে? মনে আছে এটা? হ্যাঁ ভাইয়া মনে আছে। স্ট্রেট লাইন পড়ছো কারা কারা? আশা করি মনে আছে। ওকে, পড়ছি তো ভাইয়া। এটাই হচ্ছে কি অসীম দ্বয়ের, সরি, অসীম তটের মধ্যবর্তী কোণ। এখন আমরা কি করব দেখো, প্লাস মাইনাস, ওকে, এই প্লাস মাইনাস, এখন দেখো M1 এর মান কত, B/A, মাইনাস M2 এর মান কত, -B/A, আর 1 প্লাস M1 এর মান হচ্ছে B/A, M2 এর মান হচ্ছে -B/A। তাহলে এখন আসো, প্লাস মাইনাস, এই যে B/A প্লাস B/A, 1 প্লাস, সরি 1, এখানে হবে মাইনাস B² বাই A² না, ঠিক আছে? তাহলে এখন আসো প্লাস মাইনাস, উপরে কত, 2B/A না, আর নিচে কত, A² মাইনাস B² বাই কত, A² না? তাহলে এখন আসো প্লাস মাইনাস 2B/A ইন্টু A² মাইনাস B²। তাহলে এখন দেখো প্লাস মাইনাস, এই যে A² চলে গেলে থাকে A, তাহলে 2AB/A² মাইনাস B² না, এটা হচ্ছে কার মান, টেন ফাই এর মান। তো এখান থেকে আমাদের ফাই এর মান কত আসবে, টেন ইনভার্স প্লাস মাইনাস 2AB/A² মাইনাস B²। সবাই বুঝতে পারছি? এটাই হলো অসীম তটের মধ্যবর্তী কোণ। ক্লিয়ার? সবার ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। সবাই একটু লিখে ফেলো, ক্লিয়ার হলে, লিখা হয়েছে? বাকিরা একটু জানাও, বাকিরা একটু সবাই জানাই ক্লিয়ার কিনা। জি হ্যাঁ স্যার। ভাইয়া ক্লিয়ার। সো যারা লাইভ ক্লাস করতেছে তারা আসলে ব্লেসিং, কারণ লাইভ ক্লাসে আসলে Q&A, সো তোমরা যা প্রবলেম সব সলভ করে নিতে পারতেছো। যারা রেকর্ডেড করতেছে তাদের আলটিমেটলি আর কি ওই লাইভ ক্লাসের ফিলটা পাচ্ছে না। তো সবাই চেষ্টা করো যাতে লাইভ ক্লাসে থাকা যায়। আচ্ছা, এর পরবর্তীতে কোন চ্যাপ্টার পড়াইলে ভালো হয় তোমরা একটু জানাই। এইটুক লেখা হয়েছে? ভাইয়া সেকেন্ড পেপারে আর কঠিন চ্যাপ্টার কোনটা আছে? কঠিন চ্যাপ্টার বলতে কিছু নাই, না বুঝলে মানে সবই ভাই কঠিন, এই যে বুঝলে সবই সোজা। কণিকের মতো, যে একটু কনিক, বেশি কনিক কঠিন মানে লাগে? এখন লাগে না বাট আগে অনেক লাগতো। আচ্ছা, ওরকম মানে কঠিন বলতে, এরকম কঠিন বলতে কি বলবো, লেন্দি চ্যাপ্টার আছে, লেন্দি হচ্ছে বা মানে ম্যাথ বড় বড় হচ্ছে স্থিতিবিদ্যা গতিবিদ্যা, এগুলো, আর এগুলো এখন ধরার দরকার নেই, এগুলো আর পরে ধরবো, স্থিতিবিদ্যা গতিবিদ্যা। ওকে ভাইয়া। আর টেকনিক্যাল চ্যাপ্টারের মধ্যে আমার সবচাইতে মানে ম্যাথ সেকেন্ড পেপারে সবচাইতে ক্লাসি চ্যাপ্টার লাগে এই যে কনিক, এরপর বহুপদী, দ্বিপদী, এরপর জটিল সংখ্যা, ট্রাগোনোমেট্রি তো নর্মাল জিনিসপাতি, এগুলাই আমার কাছে অনেক ক্লাসি চ্যাপ্টার মনে হয়। সম্ভাবনা, প্রবাবিলিটি, আরো ক্লাসি চ্যাপ্টার। সো এখন কথা হচ্ছে সবার স্বতঃসিদ্ধ গণতান্ত্রিক মত অনুযায়ী ভাইয়া ওই দ্বিপদী বিস্তৃতি করলে কেমন হয়? ভালো হয়, বাকিরা জানাক, আমার সমস্যা নাই। আই এম ভাইয়া ওকে ওকে। উইথ অল অফ দ্য চ্যাপ্টার চ্যাপ্টার। 1 আর 2 হুম, এই দুইটাতে করাবো, ছোট, সবই করাবো, এই সবই দুইটা ভাইয়া করাবো। একটু ছোট আর কি লাস্টের দিকে দুইটা, দেন, একটু লেখা বাকি আছে। আচ্ছা, চ্যাপ্টার 1 আর 2 কিসে? এই দুইটা তো মোটামুটি ছোট চ্যাপ্টার, এগুলো দ্রুত শেষ করা যাবে। হ্যাঁ, চ্যাপ্টার 1-2 আমরা একটু পরে ধরবো, কারণ কেননা চ্যাপ্টার 1-2 অনেকে অনেক জায়গায় পড়েছে। আমরা এই লাস্টের দিকের গুলাই আগে শেষ করে এরপর ফার্স্টের দিকের গুলোতে যাই আর কি, নাকি? দ্বিপদী, আই থিংক গুড অপশন, দ্বিপদী বহুপদী, তোমরা যা বলো আর কি। দ্বিপদী আর বহুপদী ভাইয়া দুইটা থেকে একটা হলে ভালো হয়। ওকে, ঠিক আছে, দেখা যাক। ভাইয়া তাহলে দ্বিপদী করেন, তারপর বহুপদী করব। আচ্ছা, ওকে।
সো স্কোয়ার ইকুয়াল 400। হ্যাঁ, এই অধিবৃত্তের অসীম তটদ্বয়ের অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণ অসীম তট অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণ কত? ঠিক আছে, 25x² - 16y² = 400 এই অধিবৃত্তের অসীম তটদ্বয়ের অন্তর্ভুক্ত কত সেটাই আমাদেরকে বের করতে বলা হচ্ছে। এটা পারবো না, এখন কি করতে হবে তাহলে একটু খেয়াল করো কি করবো। এ আর বি এর মান বের করলে কি করতে হবে, ওই যে ফাই এর মানটা বের করতে হবে। কিভাবে? আমরা এ আর বি এর মানটা ক্যালকুলেট করে জাস্ট ফাই এর মানে বসাই দিলেই কাজ শেষ। পারবা নাকি করাই দিতে হবে? পারবো আচ্ছা ভাইয়া। কিন্তু ভাই এখানে আচ্ছা, তারপরে সূক্ষ্মকোণ যে লেখা। সমস্যা নাই, ওই কোণ আর কি 90 ডিগ্রি থেকে ছোট হবে আর কি, ও আচ্ছা, ঠিক আছে। সমস্যা নাই। তো সবসময় যে 90 ডিগ্রি হবে এমনটা না, ওই যখন 90 ডিগ্রি হবে না তখন হবে আয়তাকার অধিবৃত্ত। ঠিক আছে, আচ্ছা তারপরে আমি করাই দিই। ওকে, আচ্ছা ভাইয়া। তাহলে দেখো আমাদের এখানে আমাদের অসীম তট যদি হয়, ঠিক আছে, অসীম তট যদি হয় আমাদের একটু খেয়াল করো, এটা একটু দেখো, ম্যাথটা একটু দেখো। অসীম তট হইলে 400 এর জায়গায় কত বসাইতে হবে বলো তো? 0। শূন্য বসাতে হবে, ভেরি গুড। লিখো, 25x² - 16y² = 400 অধিবৃত্তের অসীম তট 25x² - 16y² = কত আসবে? 0। তাহলে এখান থেকে আমরা পাবো ভাইয়া 16। হ্যাঁ, এখানে চাইলে আমরা আগে x² এভাবে বের করে তারপরে 0 বসালে হতো না? না লাগবে না। দেখো আচ্ছা, তাহলে ঠিক আছে। 16y² কত? 25x²। এখন এখান থেকে y² এর ভ্যালু কত? 25/16 × x²। তাহলে y এর মান কত? +/−5/4 × x না? তাহলে দেখো এটাকে আমরা দুইটা ইকুয়েশনে কনভার্ট করতে পারি। পারি, মানে আমাদের এখানে এ বিও দরকার নেই আর কি, এই কারণে আর করলাম না। y = +5/4 × x আর হচ্ছে y = -5/4 × x। তাহলে আমাদের m1 এর মান কত? এই যে এই দুইটা ইকুয়েশনকে আমরা যদি y = mx এর সাথে কম্পেয়ার করি, m1 এর মান হচ্ছে 5/4, তাই না? আর আমাদের m2 এর মান কত? -5/4। ঠিক আছে, তাহলে এখন আমাদের থিটা ইকুয়াল কত? থিটা ইকুয়াল হচ্ছে tan−1 কত? আচ্ছা, প্লাস মাইনাসটা আমরা না দিলেও চলে। m1 - m2 বাই কত? 1 প্লাস m1 m1 ইন্টু কত? m2। ঠিক আছে, যেহেতু পরমান দিচ্ছি, পরমান দিলে আর প্লাস মাইনাসটা না দিলেও চলে। তাহলে এটা জাস্ট এখন ক্যালকুলেশন, 5/4 মাইনাসে মাইনাসে প্লাস 5/4, 1 প্লাস 5/4 ইন্টু -5/4। এটা ক্যালকুলেট করবা, ক্যালকুলেট করে যা আসে তাই হচ্ছে অ্যান্সার। তাহলে tan−1 কত? 4 উপরে 4 নিচে, উপরে 5 পাশাপাশি 10, তাহলে উপরে হচ্ছে 10/4। আর এখানে হচ্ছে কত? 1 - 25/16। tan−1 10/4 9/16, তাই না? -9 কত? 16। পরমান যেহেতু আছে মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে 10/4 ইন্টু 16/কত? 9, 4 4 16, 4.40, tan−1 40/9। এটাই হচ্ছে অ্যান্সার। সবাই কি বুঝছি? সবাই কি বুঝতে পারছি? হ্যাঁ ভাইয়া। জি আচ্ছা, অল ভাইয়া। রাইট, ওকে। সো আই থিঙ্ক আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করতে পারি। এন্ড অধিবৃত্ত আমাদের কনসেপচুয়ালি শেষ। আমরা নেক্সট ক্লাসে অধিবৃত্তের ওই যে ওই আমরা যেমন একটা ম্যারাথন কিছু প্রবলেম সলভ করি, সেরকম কিছু ম্যারাথন প্রবলেম সলভ করে আমরা অধিবৃত্তটা খতম দিতে পারবো। ঠিক আছে, ওকে ভাই। ওকে ভাইয়া। ওকে। আজকের মতো তাহলে আমি ক্লাসটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর লাইভ ক্লাসগুলো একটু সবাই
রেগুলারলি অ্যাটেন্ড করার ট্রাই করো, হ্যাঁ? যারা লাইভ ক্লাস